আসসালামু আলাইকুম স্টুডেন্ট, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। স্টুডেন্টস, আজকে আমরা বিক্রয় বই সম্পর্কে জানবো এবং বিক্রয় বই বা বিক্রয় জাবেদা কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবো। গত ক্লাসে আমরা কিন্তু ক্রয় বই শিখেছিলাম যে ক্রয় বই কিভাবে নির্ণয় করতে হয়। আমরা জানি যে বিশেষ জাবেদার শ্রেণী বিভাগের ক্লাস থেকে আমরা জেনেছি যে ক্রয় বইতে এবং বিক্রয় বইতে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সকল ধারে ক্রয় বিক্রয় হচ্ছে কি করতে হয়, লিপিবদ্ধ করতে হয়। ক্রয় বইতে যাবে কি শুধু ধারে ক্রয়, যত ধরনের ধারে ক্রয় রয়েছে সব ধরনের ধারে ক্রয় যাবে ক্রয় বইতে, এবং বিক্রয় বইতে যাবে সেম ভাবে যত ধরনের ধারে বিক্রয় হবে ব্যবসা প্রতিষ্ঠানে সকল ধারে বিক্রয় এন্ট্রি হবে বিক্রয় বইতে। মার্চের 1 তারিখে 2000 সাল, আমরা সালটা দিয়ে দিলাম উপরে। সর্বপ্রথম যে কাজটা হবে, ক্রয় বইতে আমরা যেমন করেছি বিক্রয় বইতে সেম। ক্রয় বইতে কি করেছি, যখন আমরা যার কাছ থেকে কিনতেছি তার নামটা কি হবে আমরা সবার প্রথমে দিয়ে দেবো এখানে। বিক্রয় বই তো সেম, আমরা যার কাছে বিক্রি করতেছি, বিক্রয় বই কে তৈরি করে? বিক্রেতা। আর ক্রয় বই কে তৈরি করে? ক্রেতা। তাহলে যার কাছে আমরা বিক্রি করতেছি, যে আমার ক্রেতা, তার নামটা এখানে লিখবো। তার কার কাছে বিক্রি করতেছি? তোমরা দেখতে পাচ্ছ যে শাপলা ট্রেডার্স, কোথায়? খুলনা। তাহলে আমরা সেই ক্রয় বইয়ের মতোই নামটাকে লিখে নিব। তাহলে আমরা এখানে কি লিখবো? শাপলা ট্রেডার্স, কোথায়কার? খুলনা। আমরা একটা আন্ডারলাইন করে দেব। আমাদের কাজ শেষ, প্রথম কাজটা। সেকেন্ড কাজটা হচ্ছে চালান নম্বরটা আমরা বসিয়ে দেবো। চালান নম্বরটা কত? 35। তাহলে আমরা এখানে এই নামের সদস্য 35 বসে দিলাম। এই চালান নম্বরটা কেন বসালাম? কারণ এই প্রতিটা জিনিস বিক্রি করার সময় বিক্রেতা কি তৈরি করে? চালান তৈরি করে। সেখানে পণ্যের, সাপোজ তুমি কিনতেছো, কি কিনতেছো? গুঁড়ো দুধ, টিন, বিস্কুট, তারপর হচ্ছে আর কি কন্ডেন্স মিল্ক, এই সব কিছু লিখে দাম লিখে আমি পাঠিয়ে দিলাম তোমার কাছে। এই চালানটা, সেই চালানটা কিন্তু একটা নাম্বার থাকে, তো সেটাই চালান নাম্বার আমরা এখানে বসিয়ে দিই। তাহলে এবার আমরা ডিটেলস লিখবো, তাই না? কি বিক্রি করছি সেগুলো কোথায় লিখবো? সেগুলো লিখবো আমরা এখানে। ক্যালকুলেশন মানে আমরা হিসাব করবো কোথায়? হিসাব করে নামাবো এখানে। তাহলে এখানে আমরা ডিটেলস লিখবো কি বিক্রি করছি, শুধু এরকম না গুঁড়ো দুধ, কন্ডেন্স মিল্ক না। ডিটেলস মানে কি? কত টাকা দরে, কত কেজি, সবকিছু লিখবে এখানে। বোঝা গেছে? এখানে সবকিছু লিখতে হবে। এই জন্যই বিক্রয় বই এটা, এখানে ডিটেলস থাকে সবকিছু। তাহলে এখানে বিক্রি করছে প্রথমে কি? প্রতি কেজি 100 টাকা দরে 230 কেজি গুঁড়ো দুধ। তাহলে আমরা এই লাইনটা লিখবো এখানে যে প্রতি কেজি 100 টাকা দরে, প্রতি কেজি 100 টাকা দরে 230 কেজি গুঁড়ো দুধ। কেজি গুঁড়ো দুধ বিক্রয়। তাহলে এখানে আমরা ডিটেইলস লিখলাম, এখানে আমরা কি করব? ক্যালকুলেশন করব। তাহলে 100 গুণন 230, ক্যালকুলেটর দাও তো, এদিকে দাও। তাহলে এটুকু বোঝা গেছে যে এখানে কিন্তু কি ডিটেইলস আমরা লিখতেছি। এখানে কিন্তু আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু ক্যালকুলেশন নামাবো না যে কত টাকা কিনতেছে, কত টাকা বিক্রি করতেছে। টাকাটা লিখব কোথায়? এখানে আমরা ক্যালকুলেশন করি, এই দুই ঘরে। এখানে শুধু ডিটেইলস হবে, যেটা আমি গত ক্লাসেও তোমাদের বুঝিয়েছি। তাহলে 100 টাকা যদি প্রতি কেজি দাম হয়, তাহলে 230 কেজি দাম কত? 230 গুণ 100। 1 কেজি দাম 100 টাকা, 230 কেজি দাম কত হবে? 230 গুণ 100। তাহলে আমরা 230 গুণন 100, 23,000 টাকা। এই 23,000 টাকা কিসের দাম? এই 230 কেজি গুঁড়ো দুধের দাম বিক্রি করেছি। তাহলে এখানে লিখবো 23,000 না, এই ঘরে লিখবো 23,000 মোট টাকা। আর না, এই ঘরেও লিখবো না আমরা। এই একটা এই যে খুচরো ক্যালকুলেশন, খুচরো হিসাব, এই খুচরো হিসাবগুলো আমরা এখানে করব। তাহলে এখানে আমরা এই যে 100 গুণ 230 তোমরা এখানে দেখাই দিতে পারো, যে ব্র্যাকেট দিয়ে আমি একটা দেখাই দিই। এখানে ব্র্যাকেট দিয়ে 100 গুণন 230, এটা হয় কি অনেক সময় অনেক স্যার চায়, যদি স্যার চায় তাহলে অবশ্যই দিবে, দিয়ে একটা ইকুয়াল দিয়ে এখানে 23,000 লিখে দিবে। এখানে 23,000। এখানে কিন্তু আমরা বসাবো না আগে, এখানে কখন বসাবো? একটা লেনদেন, এই যে মার্চের 1 তারিখে বিক্রি করেছে, এই 1 তারিখের বিক্রির সব ঘটনা এন্ট্রি দেওয়ার পরে, হ্যাঁ, কারবারি বাট্টা যা আছে সব যোগ বিয়োগ করার পরে ফাইনাল যে রেজাল্টটা হবে সেটা আমরা এখানে বসাবো। একটা লেনদেন শেষ হবে, পরে আবার যদি বিক্রি করবে ওই তারিখেরটা আবার এভাবে বসাবো। সব কিছু করা শেষ, এখানে হিসাব করা শেষ, ফাইনাল রেজাল্ট এখানে বসাবো। ঠিক আছে? প্রতিটা লেনদেনে, যে এক একটা লেনদেনের এক একটা তারিখের ফাইনাল রেজাল্টটা বসবে কিন্তু এখানে। ঠিক আছে?
এখানে খুচরা ক্যালকুলেশন। তাহলে 23,000। আর কি বিক্রি করেছে? প্রতি কোটা 30 টাকা ধরে 5 ডজন কনডেন্স দুধের কোটা। তাহলে আমরা এখানে লিখি যে প্রতি কোটা 30 টাকা দরে কত? 5 ডজন। তাহলে 5 ডজন, আমরা তো এখানে ডজন হিসাব করতেছি না, এখানে কোটার হিসাব দেওয়া আছে। তাহলে কোটায় বানায় নিতে হবে। তাহলে কয়টায় 1 ডজন? 12টায় 1 ডজন। তাহলে এই কয় ডজন? 5 ডজন। তাহলে 5 গুণন 12, 100, 5 গুণন 12 60টা। তাহলে 60টা কোটা। তাহলে আমরা যেহেতু কোটার হিসাব করতেছি সেহেতু ডজনটাকে ভাঙাই দেব, কারণ এখানে যদি হতো প্রতি ডজন 30 টাকা তাহলে তো গুণন করে দিলে হয়ে যেত। এখন প্রতি কোটা 30 টাকা, 5 ডজন, 5 দিয়ে 30 গুণন দিলে রেজাল্ট যা আসবে সেটা ভুল হবে, কারণ কোয়ান্টিটি মানে দাম দেওয়া আছে কোটার আর লেখা আছে হলো ডজন, তাহলে মিলবে না, হবে না। তাহলে আমার এটাও কি কোটা বানিয়ে নিতে হবে। কয় কোটা কিনছি? 60 কোটা। কিভাবে বুঝলাম? 5 ডজন কিনছে। 5 ডজন কিনলে 1 ডজনে 12টা, 5 12 60টা। তাহলে প্রতি কোটা 30 টাকা ধরে 60 কোটা, সরি ইংলিশে লেখা হয়ে যাচ্ছে, তাহলে 60 কোটা কনডেন্স মিল্ক ক্রয়, ঠিক আছে, কনডেন্স দুধ। তাহলে এখানে আমরা তাহলে এখন হিসাব করলে সহজ হবে 30 গুণন 60। এখন আমরা ডিরেক্ট গুণন দিতে পারবো 1800 টাকা। তাহলে 1800 টাকা কি কনডেন্স দুধ বিক্রি করেছি, তাহলে আমরা 1800 টাকা কোথায় লিখবো? এই যে ক্যালকুলেশনটা এই যেভাবে এই 30 গুণন 60 এখানে দেখাই দিতে পারো, সমস্যা নেই, ইচ্ছা। যদি স্যার বলে অবশ্যই দেখাবে, আর যদি না বলে তোমার ইচ্ছা। তো আমি এখানে সরাসরি বসাচ্ছি কত? 1800 টাকা। মানে দেখাই দিলে হয় কি এটা ক্লিয়ার হয়ে যায় যে কোনটা কোনটা গুণন দিয়ে আমরা কিনা হলাম। পরবর্তীতে যখন তুমি দেখবা খাতায় তখন তোমার সুবিধা হবে। আর কি কিনেছে? বিস্কুট বিক্রি, সরি আর কি বিক্রি করছে? বিস্কুট। প্রতি টিন 280 টাকা ধরে 10 টিন বিস্কুট। তাহলে আমরা লিখবো প্রতি টিন কত টাকা? 280 টাকা ধরে। 280 টাকা ধরে 10 টিন বিস্কুট। তাহলে 280 গুণন 10, তাহলে টোটাল কত টাকার বিস্কুট বিক্রি করছে দাম বের হয়ে যাবে আমাদের, তাই না? তাহলে 280 গুণন 10, 2800 টাকার কি বিস্কুট বিক্রি করছে। তাহলে আমরা এখানে লিখে দেবো 2800। বোঝা যাচ্ছে? এ পর্যন্ত বোঝা গেছে স্টুডেন্ট? আশা করি বোঝা গেছে তোমরা, ঠিক আছে? তাহলে আমরা সুন্দর করে যা যা বিক্রি করেছি ক্রয় বইয়ের মতো, ক্রয় বইতে আমরা কি করছি? এন্ট্রি দিচ্ছি ক্রয় যা যা করছি আমরা। বিক্রয় বইতে একজন বিক্রেতা কি করবে? সে যা যা ধারে বিক্রি করেছে একটা নির্দিষ্ট তারিখে সেই ধারে বিক্রিগুলো ডিটেলস এখানে লিখবে, ক্যালকুলেশন এখানে করবে। আচ্ছা, তাহলে আর কিছু বিক্রি করেনি এই ডেটে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে করেনি, তাহলে আমরা কি করবো? এখন সুন্দর করে এখানে যোগ করে দেবো। এই যোগফলটা এখানেই নামাবো, এখানে না, কারণ আমাদের আরো কাজ আছে। কারণ কাজটা কি? এই যে কারবারি বাট্টা 10% তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। কারবারি বাট্টা মানে কি? ব্যবসায়িক বাট্টা। আমরা এটা খুব ভালোভাবে জানি, আমরা এর উপর ক্লাস নিয়েছি, তোমরা একদম ভালোভাবে বুঝতে পেরেছো। অনেক স্টুডেন্টস অনেক হ্যাপি হয়েছে যে তারা এর আগে বাট্টা সম্পর্কে আনক্লিয়ার ছিল। আমার অনেক ভালো লেগেছে শুনে, তারা এখন খুবই ক্লিয়ার। তো বাট্টা সম্পর্কে তোমরা এখন ক্লিয়ার। তাহলে কারবারি বাট্টা হচ্ছে ব্যবসায়িক বাট্টা। তাহলে আমাকে ডিসকাউন্ট দিয়েছে, বাংলা কথা। তো যোগ আগে করে ফেলি আমরা, ঠিক আছে? 23,000 যোগ 2800 যোগ 1800 কত? 27,600। আমরা এইখানে 27,600টা বসাই দিলাম। এখন যে কাজটা হবে আমাদের, বিক্রি যা যা করছি সেটা তো বসাইলাম। এখন আমরা ক্রয় বইতে কি করেছিলাম? কারবারি বাট্টা যদি থাকে সবার আগে সেটা বাদ যাবে, কোনো কিছু যোগ হলে সেটা পরে। বিক্রয়ের জন্য আরো খরচ হতে পারে, যেমন তোমার হচ্ছে প্যাকিং খরচ বিক্রেতা দিতে হতে পারে, তখন সেটা যোগ হবে। বীমা খরচ, হ্যাঁ, প্রোডাক্ট যদি আগুনে নষ্ট হয় বা অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যায় তখন কিন্তু কি বীমা করলে ক্ষতিপূরণ পাবে। সেটা যদি করে থাকে, বিক্রেতা করে থাকে, তাহলে বিক্রেতা সেটা যোগ করবে। বাট সেগুলো যোগ করবো কখন? কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে। কারবারি বাট্টা কেন আগে বাদ দিব? কারণ ব্যবসা, এই যে একজন বিক্রেতা যখন কোনো কিছু বিক্রি করে, এই যে 27,600 টাকা বিক্রি করছে এবং লাস্টে কি বলছে? কারবারি বাট্টা 10%। তার মানে এই বিক্রেতা, এই শাপলা ট্রেডার্স আমাকে, সরি আমি এই শাপলা ট্রেডার্সকে এই 27,600 টাকার উপরে 10% ছাড় দিয়েছি। 27,600 টাকা বিক্রি করেছি, এর 10% যত হয় সেই টাকাটা আর দিতে হবে না তাকে, স্যার ডিসকাউন্ট তো বুঝি আমরা, ডিসকাউন্ট বুঝি আমরা ক্লিয়ার। তাহলে এখানে কারবারি বাট্টা 10%। তাহলে আমরা যদি ওই আরো যে খরচ আছে, পরিবহন না, প্যাকিং খরচ, এইসব খরচ, যদি সেগুলো আমরা যোগ করে তারপরে কারবারি বাট্টাটা বাদ দিই, তাহলে ঘটনাটা কি দাঁড়াবে?
বেশি টাকা ছাড় দেওয়া হয়ে যাবে। সাপোজ 200 টাকা প্যাকিং খরচ, এর সাথে 200 টাকা যোগ করলাম, কত হলো 27,800। এখন আমরা যদি তার উপর 10% ছাড় দিই তাহলে প্যাকিং খরচের উপর ছাড় দেওয়া হয়ে গেল না? কিন্তু বিক্রেতা তো আমাকে প্যাকিং খরচের উপর ছাড় দেয়নি, বিক্রেতা কিসের উপর ছাড় দিয়েছে আমাকে? শুধু এই পণ্যের মূল্যের উপরে। যার জন্য সবার প্রথমে কারবারি বারটা যদি থাকে, আগে আমরা বাদ দিব কারবারি বারটা। বোঝা গেছে যে কারবারি বারটা কেন আগে বাদ দিতে হবে? সবার প্রথমে কারবারি বারটা বাদ দিতে হবে। তাহলে কারবারি বারটা কত পার্সেন্ট? 10%। এখন 10% কিভাবে নির্ণয় করবো আমরা? আমি তোমাদের একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তোমাদের আমি কমেন্ট করতে বলেছিলাম যে তোমাদের যদি পার্সেন্ট নিয়ে সমস্যা থাকে, পার্সেন্ট বের করা, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি কিছু টিপসও দিয়ে দেবো। তবে ইনশাল্লাহ আমি একটা ভিডিও বানাবো। তাহলে 27,600 এর 10% কিভাবে আমরা বের করবো? হ্যাঁ, 2760 টাকা। তাহলে কারবারি বারটা 10%, 2760 টাকা। এই টাকার উপরে 10%, এই 2760 টাকা আমাকে আমি যার কাছে বিক্রি করে দিয়েছি তাকে দিতে হবে না, ছাড় দিয়েছে, ডিসকাউন্ট। এই জন্য কারবারি বারটা 10%। তাহলে এটা আমরা বাদ দেবো কত? 2760 টাকা। এই যে ব্র্যাকেট দিব, ব্র্যাকেটটা কেন দেবো? হিসাব বিজ্ঞানে কোনো কিছু বাদ দিতে হলে সেটা কি ব্র্যাকেটের ভিতরে রাখতে হয়। আমরা তাক দিয়ে দিলাম, আর কোনো কিছু কিন্তু নাই এখানে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, আর সবকিছু এন্ট্রি দেওয়া শেষ। এই মার্চের 1 তারিখে বিক্রি করেছি আমরা, কারবারি বারটা দিয়ে ডিসকাউন্ট দিয়েছি, এর সাথে আর কোনো কিছু নেই। তাহলে আমার ফাইনাল রেজাল্ট কিন্তু এসে গেছে। এটা বাদ দিলে ফাইনাল রেজাল্ট। তাহলে 27,600 মাইনাস 2760, 24,840 টাকা। এই টাকাটা আমরা এখানে বসাবো। বোঝা গেছে? এখানটায় আমরা সবসময় কি ফাইনাল রেজাল্টটা বসাবো, মোট রেজাল্টটা। কারণ এই লেনদেনটা কিন্তু শেষ, এই লেনদেন আর কিছু নেই। এই তারিখে সাপ্লাই ট্রেডার্সের কাছে যা যা বিক্রি করছি আমি, আমার ব্যবসা প্রতিষ্ঠানে যে নাম কি দেওয়া আছে আমিন ব্রাদার্স, সব কিছু শেষ করা। তারপরে ফাইনাল রেজাল্ট আমরা এখানে বসাবো। তারপর আমরা কি করবো? এখানে একটা দাগ দিয়ে দেব, শেষ। এইভাবে দুইটা জায়গা আটলো না, আমি একটাই দেখাচ্ছি তোমাদের। এইভাবে আর কিছু বিষয় দেখাবো যে কি কি যোগ করতে হয়, সেটাও আমি দেখাচ্ছি তোমাদের, ওয়েট করো। তাহলে এইভাবে আমরা ক্রয় বইয়ের মতো বিক্রয় বই নির্ণয় করবো। খুবই ইজি, খুবই সিম্পল। ক্রয় বই যেভাবে নির্ণয় করি, যখন ক্রয় বই নির্ণয় করবে ভেবে নিবে ধারে ক্রয় যে সকল রয়েছে সেগুলো আমরা কি দেব? লিখবো, এখানে এন্ট্রি দেব। আর ধারে বিক্রয়, যখন বিক্রয় বই নির্ণয় করতে বলবে তখন সেখানে কি আসবে? শুধু ধারে বিক্রয়। এবং সেটা কে তৈরি করে? বিক্রেতা। ক্রয় বই কে তৈরি করে? ক্রেতা। তাহলে এখন এখানে একটা বিষয় রয়েছে, সেটা হলো তোমরা যেটা সেকেন্ড লেনদেন দেখতে পাচ্ছ মার্চের 10 তারিখে, আমি আর নতুন করে এখানে তুলতেছি না, এটার সাথে সংশ্লিষ্ট করে দিচ্ছি তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাও মুছে দিচ্ছি। আমরা এই রেজাল্টটা এখানে লিখি, সাপোজ 24,840। সাপোজ ধরে নাও যে মার্চ 10 তারিখে কি বলা হয়েছে দেখো, আমরা উপরে গুলি না পড়ি, শুধু লাস্টের লাইনটা পড়ি। যা যা বিক্রি করছে ধরলাম এগুলো বিক্রি করা হয়েছে। 300 টাকা প্যাকিং খরচ দেখতে পাচ্ছ দ্বিতীয় এই মার্চ 10 তারিখে, এই যে একদম যা যা বিক্রি করছে ওগুলো শেষ করার পরে লাস্টে থেকে শুরু হয়েছে 300 টাকা প্যাকিং খরচ, দ্বিতীয় লাইনে শেষের দিকে দেখো 300 টাকা প্যাকিং খরচ এবং 100 টাকা বিমা খরচ ধরা হয়েছে। এই বিক্রেতা কি করেছে? আমি বিক্রেতা, এই যে আমিন ব্রাদার্স, সে এই সাপ্লায়ার্সের নিকট এগুলো বিক্রি করেছে এবং তার সাথে সে কি দিচ্ছে? 300 টাকা প্যাকিং খরচ। এই পণ্য এই যে পাঠাচ্ছি, প্যাকেট করতে হবে না, প্যাকেট না করতে হবে না, পাঠাতে পারবো না, এই প্যাকেটের খরচটা আমাকে দিতে হচ্ছে, মানে বিক্রেতাকে। তাহলে এটা কি হবে? আমার যোগ করতে হবে, কারণ আমার তো খরচ বেড়ে গেছে, বিক্রয় খরচ বেড়ে গেছে না, তাহলে বিক্রি মূল্যের সাথে এগুলো কি যোগ করে দিতে হবে। তাহলে প্যাকিং খরচ কত? 300 টাকা, আর বিমা খরচ 100 টাকা। ওই যে বললাম, বিমা করলে তুমি যদি প্রোডাক্টটা ক্ষতি হয় তাহলে তোমাকে কি দিবে? বিমা প্রতিষ্ঠানটা ক্ষতিপূরণ দেবে, সেটা বিমার অন্য চ্যাপ্টার, অন্য টপিক। তাহলে বেসিক জিনিসটা বুঝে রাখো, বিমা খরচটা কি। তাহলে বিক্রেতাকে বিমা খরচ দিতে হচ্ছে আর কি প্যাকিং খরচ দিতে হচ্ছে। তাহলে খরচ বাড়তিছে, যোগ করে দিতে হবে না আমাদের। এটা তো আমি ফ্রি দিচ্ছে না, যোগ করে দিতে হবে তো, কারণ এটা তো আমার একটা ব্যয়, ঠিক কিনা? তাহলে এটা আমার কি বিক্রয় মূল্যের সাথে যোগ করে দিতে হবে। এখন কথা হলো, এই যোগটা কি কারবারি বারটার আগে করবো না পরে করবো? যেটা একটু আগে বোঝালাম, আগে করলে ছাড় দেওয়া হবে বেশি। কেন? কারণ বিমা আর প্যাকিং খরচের উপরে বিক্রেতা আমাকে বিক্রেতা কখনো ছাড় দিবে না। আমি ছাড় দিইনি, আমি ছাড় দিচ্ছি কিসের উপরে? শুধু যা যা বিক্রি করছে এগুলোর উপরে। বিমা খরচ এটা কোম্পানির, তাই না? বিমা কোম্পানি, আমি তো বিমা কোম্পানির কোনো কিছু না। প্যাকিং খরচ, প্যাকেট খরচ যা যা লাগবে তাই দিতে হবে, কিছু করার নেই। কিন্তু এই যে দাম, এই যে আমি যা যা বিক্রি করছি, দুধ, বিস্কুট,
এগুলো তো আমি নিজে কিনছি, কিনে তারপর বিক্রি করতেছি, তো এটার উপরে আমি ছাড়টা দিচ্ছি তোমাকে। তো যার জন্য কি করতে হবে সবসময়, ক্রেতা হোক বিক্রেতা হোক, ক্রয় বই হোক বিক্রয় বই হোক, কারবারি বাট্টা সবার আগে আমরা বাদ দিব বিক্রয় মূল্য থেকে, তারপরে যা যা যোগ করার লাগে সব যোগ করবো। তাহলে সাপোজ আমরা ধরে নিচ্ছি যে মার্চের 10 তারিখের এই দুইটা অংশ মানে পরিবহন খরচ আর বিমা খরচ আগেরটার সাথে জড়িত, তাহলে সেই হিসাবে তাহলে আমরা এখানে রেজাল্টটা লিখলাম, লেখার পর আমাদের তো লেনদেনটা শেষ হয়নি, কারণ পরিবহন খরচ প্যাকিং খরচ এবং বিমা খরচ রয়েছে, তাহলে আমরা এখানে যোগ করে দেবো, যেখানে যোগ প্যাকিং খরচ, মানে যা যা খরচ থাকবে বিক্রেতাকে দিতে হবে সেগুলো আমরা লিখবো, কারবারি বাট্টা বাদ দেবো। প্যাকিং খরচ কত টাকা, 300 টাকা, এই যেখানে 300 নিব। তারপর কি আছে, যোগ বিমা খরচ, বিমা খরচ কত টাকা, 100 টাকা, এই যে 100 নিব। এবার আমাদের ফাইনাল রেজাল্ট হবে, তাই না? এবার আমাদের কি আর নাই, ফাইনাল রেজাল্ট হবে। যদি থাকে, যদি কোনো লেনদেনে বিমা এগুলো কিছু নাই, শুধু কারবারি বাট্টা, তাহলে এটাই ফাইনাল রেজাল্ট। সাপোজ বিক্রেতা মানে যা যা খরচ আছে এগুলো বিক্রেতাকে দিতে হবে না, ক্রেতাকে দিতে হবে, তাহলে তো বিক্রেতা এগুলো যোগ করবে না। আবার কোনো লেনদেনে এগুলোও থাকবে, কিছু থাকবে না, যেহেতু শুধু বিক্রি করছে, এরকমও থাকতে পারে, মানে এটা তোমাদের পরীক্ষায় যে কোনোভাবে আসতে পারে, তোমাদের সবভাবে শিখে রাখতে হবে। তাহলে এবার আমাদের ফাইনাল রেজাল্টটা কত হবে, 24,840 যোগ 300 যোগ 100, 25,240 টাকা। এই যেখানে ফাইনাল রেজাল্ট আমরা বসাবো, দুইটা দাগ দিয়ে দেবো, 25,240 টাকা। তাহলে ফাইনাল রেজাল্টটা আমরা বসে দিলাম। এইভাবে বিক্রয় বই নির্ণয় করবো আমরা, এবং সেম ভাবে যতগুলো লেনদেন থাকবে পরীক্ষায় তোমাদের অঙ্কের ভিতরে সবগুলো এইভাবে এন্ট্রি দিয়ে, এটা তো মার্চের 1 তারিখ, সাপোজ মার্চের 10 তারিখ, এখানে আমরা দাগ দিয়ে একটা দাগ দেবো, এখানে দিয়ে মার্চের 10 তারিখে সেম এভাবে আমরা নির্ণয় করবো। করা শেষ তখন কি করবে, এখানে বিষয় রয়েছে সেম ক্রয় বইয়ের মতোই, করা যখন শেষ হয়ে যাবে তখন এই মোট টাকার ঘরে এসে যত টাকা বিক্রি করছি আমি, প্রতিটা ডেটের মোট টাকা এখানে থাকবে, নিচে সাপোজ আমাদের 10-20টা বা 5টা লেনদেন আমরা লিখছি, সব করা শেষ, নিচে একটা দাগ দিয়ে সব যোগ করে এখানে বসাই দিবে। বুঝা গেছে? যা যা বিক্রি করছি ওই মাসে বা ওই অঙ্কের ভিতরে যা যা ডেট আছে ধারে বিক্রির, সব তো মোট টাকা এখানে থাকবে, সব যোগ করে এখানে আমরা বসাই দিই। এই পর্যন্ত কাজটুকু শেষ, এবং সর্বশেষ একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের ওই যে জাবেদা, এটা তো জাবেদার একটা অংশ, জাবেদা শ্রেণী বিভাগ। তাহলে জাবেদা কি, ধারে বিক্রি জাবেদাটা কি সেটা আমার এখানে দিতে হবে। ধারে বিক্রি জাবেদা কি, ধারে বিক্রি করলে কি হয়, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, সম্পদ বেড়েছে, আয় বেড়েছে, সেই জাবেদাটা আমরা এখানে লিখব। এবং এখানে দেনাদার, প্রশ্ন আসতে পারে ভাই এখানে দেনাদার, তাহলে আপনি বলেছেন নাম থাকলে নাম দিতে হয়, এখানে তো আমি বিক্রি করতেছি শাপলা ট্রেডার্স, আবার অন্য তারিখে থাকতে পারে রহিম ট্রেডার্স, অন্য তারিখে থাকতে পারে করিম ট্রেডার্স, তাহলে ব্যাগের সব নাম লিখবো না, আমাদের তো অলরেডি নামটা লিখে আসছি আমরা উপরে। বিক্রয় বইয়ের বিশেষ কেন বলা হয়, বিশেষ জাবেদা, এই জন্য সব নাম তো আমরা লিখে আসছি না প্রতিটা তারিখে, এখানে এসে আমরা শুধু ধারে বিক্রির জাবেদাটা লিখব। কি লিখবো, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা কোনটা লিখবো, ওই যে মোট টাকা, সব যোগ করলাম না, সব এই পাশে যোগ করলাম না, এই মোট টাকাটা আমরা ডেবিটের ঘরে, এটা ধরবো ডেবিটের ঘর, এখানে লিখবো একবার দেনাদার হিসাব ডেবিট, আর এটা ধরবো ক্রেডিটের ঘর, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট লিখে এখানে টাকাটা লিখবো, ওই টাকাটা বাস শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য আল্লাহ হাফিজ। বুঝা গেছে বিক্রয় বই?